সবাই তো অনেকে অনেক সাকসেসের কথা বলে, তো আজ আমি তোমাদের সামনে একটা ফেলিয়ারের গল্প বলবো। সবাই বলে আজকে এই চাকরি পেয়েছি, কাল ওই চাকরি পেয়েছি, বাট ফেলিয়ারটা লোকে খুব কমই বলে। বাট আমি আজকে একটা ফেলিয়ারের গল্প তোমাদের সাথে শেয়ার করবো। সো ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু দ্য অ্যাসপিরেন্ট ইন্দ্র। গল্পটা ঠিক বেশি দিনের নয়, জাস্ট এক সপ্তাহ আগের গল্প এবং সমাপ্তি গতকাল। তো সেটা হলো, আমি ভেবেছিলাম তোমাদের সামনে আমি রিভিল করব তখনই যদি আমি সুযোগটা পাই। তো 1 থেকে 1.5 সপ্তাহ আগে WPSI এর রেজাল্ট বেরোয়। তো আমি পরীক্ষা দিতে গিয়েছিলাম জাস্ট একটা এমনি, কারণ সেই টাইমে আমার মা হসপিটালে ভর্তি ছিল নি রিপ্লেসমেন্ট সার্জারির জন্য। তো ডিসচার্জের ঠিক আগের দিনকে আমি মনে হলো না যাই, ভিজিটিং টাইম তো বিকেলবেলাতে, তো এক্সাম তো দুপুরবেলাতে। তো সান্ডালিয়া বলে একটা জায়গা আছে হাসনাবাদ লাইনে, তো সেখানে আমার সিট পড়েছিল। তো আমি যথারীতি পরীক্ষা দিতে যাই, এমনি গেছিলাম। সকাল থেকে প্রচুর ক্লান্তও ছিলাম। ইভেন এক্সাম শুরু হওয়ার আমি একটা যেহেতু অনেকটা আগে ঢুকিয়ে দেয় সেন্টারে, তো এক্সাম শুরু হওয়ার কিছুক্ষণ আগে আমি ঘুমিয়েও নিয়েছিলাম, শরীর চলছিল না। তো পরীক্ষাটা দিলাম, দিয়ে মোটামুটি স্যাটিসফাইড যে কোয়েশ্চেন অনেকটা ইজি, আমি কোয়ালিফাই করে যাব। তো ঠিক আছে, 12 অক্টোবর পরীক্ষাটা হয়েছিল WPSI এ। রেজাল্ট বেরোলো ঠিক 28 দিন কি 27 দিনের মাথায়। হ্যাঁ, আমি তো অবাক, কারণ আমি এক্সপেক্টও করিনি। হঠাৎ করে আমার একটা বন্ধু বললো যে WPSI রেজাল্ট বেরিয়েছে, দেখো কি হয়েছে না হয়েছে। ঠিক আছে, তো দেখবো। তো আমি সেদিনকেও যথারীতি চেক করলাম, দেখলাম হ্যাঁ ক্লিয়ার্ড প্রিলিমস। তো PMT আর PETর জন্য মাঠের ডেট দেবে। এবার তার আগের দিনই দেখলাম যে 17 নভেম্বর থেকে মাঠের ডেট দেওয়া শুরু হবে, এটা জানিয়ে দিয়েছে PRB থেকে। ঠিক আছে, ভালো কথা। যথারীতি আমি ওয়েট করলাম, 2 দিন বাদে আমার অ্যাডমিট দিল। দেখলাম 18/11/2025 18 নভেম্বর ব্যারাকপুরে SSF ব্যাটালিয়ন প্যারেড গ্রাউন্ডে মঙ্গলপাড়াতে, সেখানে আমার মাঠ পড়েছে SIর জন্য 800 মিটার দৌড়। ঠিক আছে, আমি ভাবলাম যে সুযোগটা পেয়েছি, কেন ছাড়বো? লোকে এই গন্ডিটা ক্রস করতে পারে না। তো ঠিক আছে, চলো, আমি যখন সুযোগ পেয়েছি একবার দৌড়েই দেখি, একটা সপ্তাহ তো ব্যাপার। আর দৌড়ালে কি হয়, আগে আমার এক্সপিরিয়েন্স আছে, তোমরা আগে কোনো ভিডিও দেখেছো কিনা জানি না। আগে একটা এক্সপিরিয়েন্স আছে যেখানে প্রায় 3 থেকে 4 মাস আমি দৌড়েছিলাম। তো সেই টাইমে অন্য কোনো সাবজেক্ট পড়া যায় না, ঠিক আছে, পড়ার মনও বসে না, কারণ শরীর বা পা এত ব্যথা করে, সম্ভব হয় না সেই জিনিসটা। ঠিক আছে, 1 সপ্তাহের ব্যাপার, 1 সপ্তাহে কত আর কি হবে। তো আমি দৌড়ানো শুরু করলাম। প্রত্যেক দিন ভোরবেলা 5:30টায় ওঠা আর বিকেলবেলা 4:30 থেকে 5টার মধ্যে বেরিয়ে যাওয়া, দুটো বেলাতেই দৌড়াদৌড়ি প্র্যাকটিস করলাম। ডেলি মোটামুটি 4 থেকে 5 কিলোমিটার মতো রান হতো, সকালটা একটু জগিংয়ের জন্য আর বিকেলবেলাটা টাইমিং ধরে। প্রথমে টাইমিং ছিল 3:40, আগে বলে রাখা ভালো, 3 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হয় 800 মিটার দৌড়টা। আর আমি প্রথম দিন কমপ্লিট করলাম, যে মাঠে প্র্যাকটিস করতে গেলাম সেটা হচ্ছে 220 মিটার ট্র্যাক। তো সেখানে 3:40 লাগলো, আমার 880 মিটার লাগলো 3:40 মিনিট। আর ঠিক আছে, এটা আমাকে 3:10 বা 3-এর মধ্যে নামাতে হবে। তো লড়াই চললো। আমার একটা বন্ধু যে আকাশ, তোমরা অনেকে চেনো, সে আমাকে, যেহেতু সে চেন্নাইতে পোস্টিং আছে, তো সেখান থেকে আমাকে গাইড করা শুরু করলো যে তুমি একটা সপ্তাহ এইভাবে এই প্রসিডিউর ওয়াইজ তুমি এগো। তাই শুরু করলাম। তো প্রত্যেকদিন আমি ওকে আপডেট দিতাম। এবার শরীর ভাঙছে, শরীর খারাপ হচ্ছে, অন্যান্য সাবজেক্ট কিছু পড়তে পারছি না। দৌড়টা ছিল গতকাল, হ্যাঁ, তার ঠিক আগের দিনকে দৌড়াই মাঠে 2 মিনিট 54 সেকেন্ডে আমি কমপ্লিট করি। ঠিক আছে, এটা আমার কাছে 1 সপ্তাহে মাঠ তোলা একটা গ্রেট অ্যাচিভমেন্ট বলে মনে করি, কারণ আমি জীবনে কোনোদিন স্পোর্টস পার্সন নই বা মাঠে গিয়ে পড়ে থাকি না, বা খেলাধুলা সেই অর্থে ছোটোবেলার মতো হয় না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে 1 সপ্তাহের মধ্যে আমি 2:54 মারতে পারলাম, এটা আমার কাছে একটা বড় পাওয়া ছিল। বাট গল্পের মোড়টা শুরু হলো এরপর থেকে। আমি রোববার পর্যন্ত, সোমবার পর্যন্ত, গত সোমবার 17/11/2025 পর্যন্ত দৌড়ালাম। দৌড়টা তুলে নেওয়ার পর আই ওয়াজ কনফিডেন্ট যে আমি মাঠে গিয়ে দৌড়ে পাস করে আসবো। যথারীতি গতকাল 18/11/2025 সকাল 11টার সময় রিপোর্টিং টাইম ছিল ব্যারাকপুরে SSF গ্রাউন্ডে। তো আমি যথারীতি যাই, সকাল থেকে 2 ঘন্টা মোটামুটি লাইন দিলাম, দিয়ে ভিতরে ঢুকলাম। ঢুকে
প্রায় মোটামুটি 2 থেকে 3 ঘন্টা বা তার একটু বেশি সময় ধরে বসে থাকতে হলো, ডকুমেন্ট ভেরিফিকেশন হলো, ছবি তোলা হলো, ইচ অ্যান্ড এভরিথিং যা যা প্রসিজার কমপ্লিট করা হলো। তারপরে আসলো পিএমটি মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, যেখানে হাইট ওয়েট মেজার করা হবে, হাইট ওয়েট আর চেস্ট। তো আমি ঠিক আছে গেলাম। সেখানে যখন হাইট ওয়েটের মেজারমেন্টের মেশিনে বসানো হলো, ঠিক অ্যাজ ইট ইজ সেম ইস্যু 2022 আর 2025-এর মধ্যে আমি কোনো পার্থক্য দেখলাম না ওই হাইট মেশিনগুলোতে। আমার হাইটটা যেহেতু একদম কাটায় কাটায়, তাই 2 সেন্টিমিটার কমিয়ে অ্যাজ ইট ইজ আগেবারের মতোই আমাকে বাদ দিয়ে দেওয়া হলো। আমি এবছর কনফিডেন্স নিয়ে গেছিলাম, একটু খবর নিয়ে গেছিলাম যে এবার নাকি মেশিন চেঞ্জ হচ্ছে এবং ঠিকঠাক মাপা হচ্ছে, যার জন্য হাইটটা অ্যাকুরেট দেখাবে। বাট সেটা হলো না। মানে হাইটটা যখন ওরা মেজারমেন্ট করছে, প্রত্যেকে দেখছি 2 থেকে 3 সেন্টিমিটার করে কম আসছে। বলছে বাড়িতে আমি মেপে গেছি এরকম, ওখানে ওরকম। আমি অনেকবার রিকোয়েস্ট করলাম, কিন্তু তারা রাজি নয়, বলছে যে 2 সেন্টিমিটার আমরা এখানে কিছু করতে পারবো না, আমরা ছাড়তে পারবো না। যথারীতি তাই হলো, স্বাভাবিক ব্যাপার, ওনারা আমাদের প্রোটোকল মেনটেন করবে। তো যথারীতি হলো না, তো আমাকে বাদ দিয়ে দেওয়া হলো, পিএমটি আনফিট ইন পিএমটি বলে বাদ দিয়ে দেওয়া হলো। সেই টাইমটা যে মনে হচ্ছিল যে লাস্ট একটা সপ্তাহে যে স্বপ্ন নিয়ে এগোচ্ছিলাম, যে ভগবান তো সবাইকে সুযোগ দেয় না, যখন সুযোগ দেওয়া হয়েছে তখন শেষ বিন্দু পর্যন্ত লড়বো, শেষ চেষ্টাটা করেই যাই। তাই জন্যই 1 সপ্তাহ দৌড়ালাম। পায়ে ব্যথা, সিনবনে ব্যথা হয়, শরীর মানে চলে না, সবসময় ঘুম ঘুম একটা ভাব থাকে। তারপরও যখন এই ফেলিওরটা বা এই জিনিসটা দেখতে হলো, সেটা প্রকাশ করাটা খুব মুশকিল। ভিতরে ভিতরে এত কষ্ট হয়। একটা ছেলেকে দেখছিলাম, সে কাঁদতে কাঁদতে বেরোচ্ছে, আমি ভাবছিলাম তাকে গিয়ে সান্ত্বনা দেবো, কিন্তু আমি নিজেই সেই জায়গাটা ছিলাম। মানে আমার নিজেই এত খারাপ লাগছে যে একটু আমাকে ইয়ে করতে পারলো না, বা একটু ঠিকঠাক মেজারমেন্টটা করতে পারলো না, তাহলে হয়তো আমি দৌড়াতে পারতাম। দৌড়ানোটা আমি কনফিডেন্ট ছিলাম, যেখানে লোকে দৌড়ে পাস করতে পারছে না। আমার সাথে একটা বন্ধু ছিল যার হাইট অনেকটাই বেশি, বাট সে 3 পাকের পর 4 পাকটা মারতে পারলো না, সে ছেড়ে দিল, সে দৌড়াতে পারলো না, তার প্র্যাকটিস নেই। আর আমি দৌড়াতে পেরেও সেই জায়গা পর্যন্ত পৌঁছতে পারলাম না, মানে দৌড়ানোর ক্যাপাবিলিটি থেকেও। যাই হোক, তো কষ্টটা খুব মানে ইয়ে ছিল, খারাপ তো লাগবেই। তাই একজন পুলিশ এএসআই ছিল, উনি 6 মাস পরে রিটায়ার করবেন। তো উনি বলছেন যে তোমাদের দেখে আমার দৌড়াতে ইচ্ছে করছে। ঠিক আছে, আমি বললাম যে, আমাকে তখন জিজ্ঞেস করছি তোমার কি হলো, মাঠে হয়ে গেছে? না, আমার তো হাইটে বাদ দিয়ে দিল। তো সবাই আফসোস করছে, মানে যে শুনছে সেই একটাই এক্সপ্রেশন, হাইটে বাদ দিয়ে দিল, মা দৌড়াতে পারলো না। এই এক্সপ্রেশনটা কমন। আমি মনে হচ্ছে যে আমি তো জানি যে কি হচ্ছে না হচ্ছে আমার সাথে। যথারীতি ওই আঙ্কেলটা বলছিল যে আমার 6 মাস বাদে রিটায়ারমেন্ট, আমার এরকম এখনো শরীরে কত জোশ। ঠিক আছে, ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। তুমি আজকে ফেল করেছো, তোমার জন্য অন্য কোনো জায়গা বরাদ্দ করা আছে, তার জন্য তোমার আজকে ফেলটা হয়েছে। মনে সবসময় পজিটিভিটি রাখবে। তুমি যে বলছো যে একটা সপ্তাহ আমার দৌড়ে গিয়ে অনেক নষ্ট হয়েছে সময়, এটা একদমই না। শরীরে ফিজিক্যালি ফিটনেস দরকার, সেই 1 সপ্তাহে তুমি যেটা ইমপ্রুভ করতে পেরেছো সেটা অনেক। কোনো কিছু বৃথা যায় না, তাই অন্য চাকরি পরীক্ষার জন্য চেষ্টা করো, ঠিক হবে। তোমার জন্য এই পথটা না থাকতে পারে, অন্য কোনো পথ তোমার জন্য ওপেন থাকবেই। এই কথাটা ওই আঙ্কেলটা বললো। হ্যাঁ, একদিক থেকে তো ঠিকই। তো তারপর যথারীতি আর 2-4 জন পুলিশ বা এসআই যারা ছিলেন তাদের সাথে কথাবার্তা বললাম। তো এখানে হাইটে কোনো কিছু ব্যাপার মানে ছাড়া যাবে না। ঠিক আছে, হাইট আর দৌড়ের ক্ষেত্রে কোনো কিছু কম্প্রোমাইজ করা যাবে না। যথারীতি সেই জায়গাটা থেকে আমি বিচ্ছিন্ন হলাম, বাড়িতে এলাম। মনটা সাধারণত একটু খারাপ লাগেই। তো সেম অ্যাজ ইট ইজ আমার 2022-এ এরকম একটা হয়েছিল ঘটনা, তো তোমার সাথে আমি শেয়ার করেছিলাম। এরপর ধরে নিয়েছি যে আর পুলিশের মাঠে আমি যাব না, কারণ গিয়ে এই ব্যারাকপুরই পড়বে আমার। আর ব্যারাকপুরটাই এই কাণ্ডটা হচ্ছে। অম্বিকানগর, শিলিগুড়ি, মালদা বা মেদিনীপুরে এইসব জায়গাতে এই সমস্যাগুলো হচ্ছে না। আর আবার শুনলাম কেপিএসআইতে নাকি অনেকে হাইটে ছেড়েও দিয়েছে। ঠিক আছে, যাই হোক, কেপিএসআইতে আমি দিইনি। মানে সবাই যখন দৌড়াতে পারছে না, যারা ছেড়ে দিচ্ছে, তখন মনে হচ্ছে তার জায়গায় আমি থাকতাম। তবে আরেকটা ভালো জিনিস বলছি তোমাদের সাথে, যেটা খুব ভালো লেগেছে। একটা ছেলে দৌড়ানো একদম মানে 3 থেকে 4 সেকেন্ড বাকি, 2:55-56 এরকম হয়েছে, দাগটা ক্রস করবে। দুটো ছেলে একসাথেই ক্রস করতে গিয়ে দুজনকে চেয়ে না,
দুজনে অচেনা, ক্রস করতে গিয়ে মানে সামনে ছেলেটা পড়ে গেল, পিছন ছেলেটা টপকে ক্রস করলো। যেহেতু সামনে ছেলেটা পড়ে গেল, ও কি করলো, যে ছেলেটা এগিয়ে গেছে লাইনটা ক্রস করে, মানে সেন্সার থাকে তো, সেন্সার থেকে এগিয়ে যখন গেল, ও পিছনে এসে ওকে হাত ধরে টেনে দাগটা ক্রস করালো ওই টাইমের মধ্যে। তো এটা আমরা সবাই দেখে হাততালি দিয়েছিলাম, ঠিক আছে। এটা একটা মানে দারুণ জিনিস ছিল দেখার মতো, এরকম হেল্প কজন করতে পারে। আজকে ওই ফ্র্যাকশন অফ সেকেন্ড বা 1-2 সেকেন্ড ওর জীবনে মোড় ঘুরে দিতে পারে, ঠিক আছে। আর যদি চাকরিটা পায় SIA, তো যে ছেলেটা ওকে ধরে টেনে আনলো সারা জীবন সে কৃতজ্ঞ থাকবে। তো যাই হোক, এই রকম হেল্পিং নেচারটা থাকা উচিত। আজকে আমার হয়নি বলে অন্য কারোর জন্য আমি হিংসা করব, এই জিনিসটা কখনো রাখা উচিত নয়। আমার সাথে এই বন্ধুটা ছিল, সে বলছে যে আমি মাঠে গেলে সবাই বলবে যে তুই দৌড়াতে পারিস নি, তার একটা খিল্লি করবে, মজা করবে। না, এটা সবার জন্য সব কিছু নয়। তুমি আবার প্র্যাকটিস করো, ঠিক আসতে পারবে, ঠিক অ্যাচিভ করতে পারবে। আজকে আমার জন্য তো ভগবান এই রাস্তাটা বন্ধ করে দিল, কিন্তু তোমার জন্য তো ওপেন, তুমি এগো। তারপরে যথারীতি বাড়ি চলে এলাম, কয়েকজনের সাথে আলাপও হলো। তো এই ছিল আমার 1 সপ্তাহের গল্প, যে কারণে আমি তোমাদের জন্য কোনো ভিডিও আনতে পারিনি। কারণ ভিডিও দিতে গেলে যে পড়াশুনো দরকার বা পড়তে হবে, বা যে ভিডিও এডিটিংয়ের জন্য সময় দিতে হবে, সেইটুকু সময়টা আমার কাছে ছিল না। কারণ শুধু ঘুমিয়ে পড়ছি, রেস্ট নিচ্ছি, শরীর চলছে না, গরম মানে তেল মালিশ করছি শুধু পায়ে। তাই সেই কারণের জন্য আমি 1 সপ্তাহ ভিডিও আনতে পারিনি। তো এরপর থেকে ডেলি পড়া যে ভিডিও আসছে, সেটা আসবে কন্টিনিউ, তোমরা ফলো রেখো। যাই হোক, তোমরা যতই হোক না কেন, ফেলিওর তো এরকম আসবেই। আজকে এই পথটা বন্ধ, অন্য কোনো পথ আমার জন্য নিশ্চয়ই ওপেন থাকবে। দেখা যাক সেটা কি পথ, লেটস সি। প্রিপারেশন চালিয়ে যেতে হবে। চাকরি যখন ভেবেছি করবো, সরকারি চাকরি করবো, যতই বাধা আসুক। চলো, মনে জোর রাখো। আমি এত ফেলিওর হওয়ার পরে যখন টিকে আছি, তোমরা পারবে, একদম শিওর, কেউ আটকাতে পারবে না। সো আজকে এখানেই, ভালো লাগলে চ্যানেলটা ফলো করো। আর এই গল্পটা আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কারণ সাকসেসের গল্প তো ইউটিউব জুড়ে সব জায়গায় দেখা যায়, ফেলিওরের গল্প আর কজন বলে। তো আমি এমনই একজন অ্যাসপিরেন্ট যে ফেলিওরটাও বলি, এবং যেদিন সাকসেস পাবো সেটাও বলবো। যাই হোক, আজকে এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থেকো, পারলে চ্যানেলটা ফলো করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো। আর ডেলি ব্লগগুলো কেমন লাগছে, ডেলি কুইজগুলো কেমন লাগছে, সেটা অবশ্যই জানিও। जब तक तोड़ेंगे नहीं तब तक छोड़ेंगे नहीं। बाय।